মুভির শুরুতে একজন লোক ক্যামেরা দেখে তাকিয়ে বলে, আমার নাম ডেলটন রাসেল। আমি একটা পারফেক্ট ব্যাংক ডাকাতি করেছি। সামনে দরজা দিয়ে ঢুকেছি, আবার সামনে দরজা দিয়েই বেরিয়ে গিয়েছি। কেউ আমাকে ধরতেও পারেনি। তারপর একটু হেসে বললেন, কীভাবে করলাম সেটা শেষে বলছি। ডেলটন আর তার তিনজন সাথী পেইন্টারের ছদ্মবেশে একটা ভ্যানে করে মেনহাইট ট্রাস্ট ব্যাংকে এসে পৌঁছায়। রং তুলি বালতি হাতে দেখে মনে হয় সাধারণ কাজের লোক। সিকিউরিটিও কিছু সন্দেহ করলো না। ভেতরে ঢুকে ডেলটন খুব দ্রুত সিকিউরিটি ক্যামেরাগুলো অচল করে দিল। তারপর সব দরজা লক করে দিল। ব্যাগ থেকে অস্ত্র বের করে সবাইকে মেঝেতে শুয়ে পড়তে বলল। চিৎকার কান্না, কিন্তু ওরা সবকিছু নিয়ন্ত্রণে রাখলো। বাইরে একজন পুলিশ স্মোক গ্রেনেডের ধোঁয়া দেখে এগিয়ে এলো। ডেলটন দরজা থেকে বলল, আমার কাছে অনেক জিম্মি আছে, কাছে এলেই এক এক করে সবাইকে মেরে ফেলবো। সে ইচ্ছা করেই আরবিতে উচ্চারণ করে কথাগুলো বলছিল, যেন পুলিশ বিভ্রান্ত হয়। পুলিশ পিছিয়ে গেল এবং পুলিশটি ব্যাকআপ ডাকলো। মিনিটের মধ্যে পুরো রাস্তা পুলিশে ভরে গেল। এদিকে শহরের অন্য প্রান্তে ব্যাংকের মালিক আর্থার কেস খবর পেল। লোকটা টাকা পয়সা নিয়ে কোনো চিন্তিত নয়। সে চিন্তিত ব্যাংকের ভিতরে তার একটি ব্যক্তিগত ডিপোজিট বক্স নিয়ে। এই বক্সে এমন কিছু আছে যেটা বাইরে আসলে তার সর্বনাশ হয়ে যাবে। সে ফোন করলো মেডিলিয়ান হোয়েটকে। এই মহিলা হলো ধনী ক্ষমতাবানদের সমস্যা সমাধানকারী। কোনো অফিসিয়াল পদবি নেই, বিজনেস কার্ডও নেই, শুধু কানেকশন আর ক্ষমতা রয়েছে। কেস তাকে বলল, যেইভাবেই হোক এই বাক্সের ভিতরে জিনিসগুলো আমাকে নিরাপদে এনে দিতে হবে। মেডেলিন তাকে একটি শর্ত দিল। সে বলল, আমাকে কোনো মিথ্যা কথা বলা যাবে না। যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে চুক্তিটি শেষ হয়ে যাবে। কেস চুপ করে রইল। সে মিথ্যাও বলল না আর সত্যিও বলল না। পুলিশের হোস্টেস নেগোশিয়েশন ইউনিট থেকে দুইজন ডিটেকটিভ এলো, কিথ ফ্রেজিয়ার আর বিল মিচেল। ফ্রেজিয়ার অভিজ্ঞ নেগোসিয়েটর, এরকম অনেক অপারেশন সে সামলিয়েছে। কমান্ড ব্যানে ক্যাপ্টেন ডেরিয়াস তাদেরকে ব্রিফ করলো। সে বলল, খবর বেশি একটা ভালো নয়। কতজন ডাকাত ভেতরে বা কতজন জিম্মি আমরা কিছুই জানি না। সেখানে ক্যামেরাগুলো অচল, তাই যোগাযোগও করতে পারছে না। ভিতরে ডেলটন খুব পরিকল্পিতভাবে সবকিছু সামলাচ্ছে। জিম্মিদের দুই ভাগে ভাগ করলো, ব্যাংক কর্মচারীদের আলাদা এবং কাস্টমারদের আলাদা করলো। সবার ফোন, চাবি সবকিছু কেড়ে নিল। একজন কর্মচারী বলল, ফোন বাড়িতে রেখে এসেছে। ডাল্টন তার অফিস সার্চ করে ড্রয়ারের ভিতরে ফোন পেল। তারপর সবার সামনে তাকে প্রচুর পেটালো। এটা ছিল বাকি সবার জন্য একটি মেসেজ, যে মিথ্যা কথা বলার চেষ্টা করলে তার জন্য খুবই ক্ষতিকর শাস্তি রয়েছে। তারপর ডেলটন আরও একটি অদ্ভুত কাজ করলো। সব জিম্মিকে বলল নিজেদের কাপড় খুলতে। তারপর সবাইকে একই রকম ধূসর জ্যাম্পস্যুট, কালো মাস্ক আর সাদা গ্লাভস পরালো, ঠিক ডাকাতদের মতোই। এখন কে ডাকাত আর কে জিম্মি চেনার কোনো উপায়ই নেই। হঠাৎ একজন বয়স্ক ব্যাংক কর্মচারীর বুকে ব্যথা শুরু হলো। বলল তার হার্টের সমস্যা আছে। ডেলটন তাকে ছেড়ে দিল। বাইরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলো। লোকটা বলল, 4 জন ডাকাত মনে হয়ে আছে, সবাই মাস্ক পরা, ঠিক বলা যাচ্ছে না। আর ডাকাতদের পক্ষ থেকে তাদেরকে হুমকি দেওয়া হলো, তাদের কাছে এলেই 2 জন মারা যাবে। এদিকে ভিতরে ডাকাতরা স্টোরেজ রুমের মেঝে ভাঙছে। জ্যাক হ্যামার দিয়ে গর্ত খুঁড়ছে। বাইরে থেকে শব্দও শোনা যাচ্ছে। ভিতরে কি করছে? পালানোর জন্য তারা সুড়ঙ্গ বানাচ্ছে নাকি অন্য কিছু, কেউ বুঝতে পারছে না। ফ্রিজিয়ার ডেলটনকে ফোন করলো। ডেলটন দৌড়ল না, ফোন বাজতে থাকলো। ডেলটন এটা প্রমাণ করতে চাচ্ছে যে সমস্ত কন্ট্রোল তার হাতেই রয়েছে। মেডেলিন নিউ ইয়র্কের মেয়রের কাছে গেল, বলল ব্যাংকের ভিতরে তাকে ঢুকতে হবে। মেয়র বলল, এটা অসম্ভব, প্রোটোকল আমাদেরকে অবশ্যই মানতে হবে। কিন্তু মেডেলিন মেয়রকে মনে করিয়ে দিল সে মেয়রের কিছু গোপন তথ্য জানে, কারণ সে কিছুদিন আগে তার উপকার করেছিল। মেয়র বুঝেই গেল, অনিচ্ছা থাকা সত্ত্বেও সে রাজি হয়ে গেল। ব্যাংকের ভিতরে ডাকাতরা জিম্মিদের জন্য খাবার চাইল। পুলিশ ভাবল এটাই একটি সুযোগ। পিকচার বক্সে একটা রেকর্ডিং ডিভাইস লুকিয়ে পাঠালো। কিন্তু ডেলটন অনেক বুদ্ধিমান লোক, সে বাগ ডিভাইসটি ধরে ফেলল। তারপর সে একটি মজার ঘটনা ঘটালো। রেকর্ডিং ডিভাইসের সামনে আলবেনিয়ার সাবেক কমিউনিস্ট প্রেসিডেন্ট অ্যানবার হুক্সার পুরনো বক্তৃতা বাজিয়ে দিল। পুলিশ শুনে ভাবল ডাকাতরা বিদেশি ভাষায় কথা বলছে। অনেক খোঁজাখুঁজি করার পর একজন আলবেনিয়ার মহিলা এসে রেকর্ডিংটি শুনে হাসতে লাগলো। বলল, এটা তো পুরনো রাজনৈতিক বক্তৃতা। আর ডেলটন এখানে পুলিশকে বোকা বানিয়ে দিল। ফ্রেজিয়ার বুঝতে পারল
এই লোকটা সাধারণ কোনো ডাকাত না, সে পুলিশের প্রতিটা চাল আগে থেকেই আন্দাজ করতে পারছে। আর ভোল্টের ভিতরে ডেল্টন যেটা করছে সেটা কেউ জানে না। সে একটা নির্দিষ্ট সেফ ডিপোজিট বক্স খুলল, অর্থাৎ এই বক্সটি ছিল আর্থার কেসের। ভেতরে পেল কিছু ডকুমেন্ট, হীরা আর গহনা। এই ডকুমেন্টগুলোই হলো আসল জিনিস। এগুলোতে প্রমাণ আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর্থার কেস সুইজারল্যান্ডে একটা ব্যাংকের কাজ করত, আর নাৎসিদের সাথে হাত মিলিয়ে সে ইহুদিদের সম্পত্তি লুট করতে সাহায্য করেছিল। সেই টাকা দিয়েই সে তার সাম্রাজ্য গড়েছে। ডেল্টন এই ডকুমেন্টগুলোর জন্যই এখানে এসেছে। সে ব্যাংকের টাকা লুট করার জন্য ব্যাংক ডাকাতি করেনি। মেডিলিন অবশেষে ব্যাংকের ভিতরে ঢুকলো এবং ডাল্টনের সাথে দেখাও করলো। আর সে ডাল্টনকে অফার দিল, ডাল্টন যদি মেডিলিনের কথা অনুযায়ী চলে তাহলে তাকে ছোট জেলে সাজা দেওয়া হবে এবং সাজা পাওয়ার পর তাকে $20 লাখ দেওয়া হবে। বিনিময়ে কেসের বাক্সের জিনিসগুলো তাকে ফেরত দিতে হবে। ডাল্টন মেডলিনের এই কথাগুলো শুনল এবং তারপর বলল, আমি জানি তোমার ক্লায়েন্টকে, আমি জানি আর্থার কেস কি করেছে। ডাল্টন মেডলিনকে ডকুমেন্টগুলো দেখালো এবং সে বলল, আমি এই ডিলটি প্রত্যাখ্যান করি। ডেল্টন বলল এই ডকুমেন্টগুলো তার কাছে ইন্স্যুরেন্স হিসেবে কাজ করবে। আর্থার কেস যদি কখনো তার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করে তাহলে সে সব কিছু ফাঁস করে দিবে। তো এসব কিছুর পরে মেডিলিন খালি হাতেই ফিরে এলো। এখান থেকে সিন শিফট হলো। ফ্রেজিয়ার ডাল্টনকে আরও একটা অফার দিল। সে বলল, আমি তোমাকে প্লেনের ব্যবস্থা করে দিব, কিন্তু আমাকে ভিতরে ঢুকে জিম্মিদের অবস্থা দেখতে দাও। তবে ডাল্টন এটিতে রাজি হলো। ফ্রেজিয়ার ভিতরে ঢুকে দেখলো সবাই বেঁচে আছে। একটা ছোট ছেলেকে দেখে বলল, একে ছেড়ে দাও। ডাল্টন রাজি হলো না। বেরোনোর সময় ফ্রেজিয়ার হঠাৎ ডাল্টনের মাস্ক টেনে খুলতে চাইল, চেহারা দেখতে চাইল, কিন্তু অন্য ডাকাতরা অস্ত্র তাক করলো। ব্যর্থ হয়ে ফ্রেজিয়ার বেরিয়ে এলো। এরপর ডাল্টন ক্যামেরায় তাদেরকে দেখালো সে একজন জিম্মিকে গুলি করলো। লোকটা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে গেল। পুলিশ আতঙ্কিত হয়ে গেল। ফ্রেজিয়ারকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হলো। ক্যাপ্টেন ডেরিয়াস সিদ্ধান্ত নিল ব্যাংকে হামলা চালানো হবে। কিন্তু ঠিক হামলার আগে ফ্রেজিয়ার একটি গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করলো। কমান্ড ভ্যানে একটা ট্রান্সমিটার লাগানো ছিল, মানে ডাকাতরা এতক্ষণ পুলিশের সব পরিকল্পনা শুনছিল, প্রতিটা চাল তারা জানতো। এখন ডেল্টন বুঝতে পারলো তাদের সময় শেষ। সেই স্মোক গ্রেনেড ছুড়ল আর সব জিম্মিকে বাইরে ছেড়ে দিল। বাইরে বিশৃঙ্খলা শুরু হলো। একই পোশাক, একই মাস্ক পরা মানুষের ভিড়ে ডাকাত দলের লোকজন বেরিয়ে এলো। কে জিম্মি আর কে ডাকাত এখানে বোঝার কোনো উপায়ই নেই। অবশেষে পুলিশ ভিতরে এসে তল্লাশি করলো, কিন্তু ভিতরে কোনো মৃতদেহও নেই, কোনো টাকাও চুরি হয়নি। সবচেয়ে মজার ব্যাপার, ডাকাতদের বন্দুকগুলোও ছিল খেলনা বন্দুক, গুলিগুলো ছিল ব্ল্যাঙ্ক। জিম্মি মারার পুরো ঘটনাটি ছিল একটি সাজানো অভিনয়। এখন আমরা মুভিস একটি সাসপেন্স জানতে পারি। এখানে আসল চমক হলো ডেল্টন ও তার দল স্টোরেজ রুমে যে গর্ত খুঁড়ছিল সেটা পালানোর জন্য কোনো সুড়ঙ্গ ছিল না। ওরা একটা ভুয়া দেওয়াল বানিয়েছিল, একটা লুকানোর ঘর। ডেল্টন সেই ঘরে ঢুকে গেল সাথে খাবার পানি নিয়ে। আর বাকি 3 জন সাথী যারা জিম্মিদের সাথে মিশে গিয়েছিল, মাস্ক জ্যাম্পস্যুট খুলে তারা জিম্মির বান করে বেরিয়ে এলো। পুলিশ তাদেরকে ধরতেই পারেনি, কারণ সবাইকে একই রকম দেখাচ্ছিল। আর এইদিকে ডেল্টন পুরো 1 সপ্তাহ সেই লুকানো ঘরেই থাকলো, ধৈর্য ধরে বসে রইল। 1 সপ্তাহ পর যখন সব শান্ত হয়ে গেল, সে বেরিয়ে এলো। সাধারণ কাপড় পরে ব্যাংকের ভিতর দিয়ে হেঁটে গেল, একজন সাধারণ কাস্টমারের মতোই। সিকিউরিটি, ক্যামেরা, কেউ কিছুই বলল না। সে সামনের দরজা দিয়ে বেরিয়ে গেল, ঠিক যেমন সে শুরুতে বলেছিল। ডাল্টন বেরোনোর সময় ফ্রেজিয়ারের সাথে ধাক্কা লাগালো। ফ্রেজিয়ার চিনতেই পারল না। ফ্রেজিয়ার কোর্ট অর্ডার নিয়ে কেসের সেফ ডিপোজিটের বক্সটি খুলতে এলো। ভিতরে পেল একটা চুইংগাম, একটা কার্তিয়ের রিং আর একটা চিরকুট। সেখানে লেখা ছিল ফলো দ্য রিং। ফ্রেজিয়ার বুঝলো ডেল্টন তাকে একটা সূত্র দিয়ে গিয়েছে। সে আর্থার কেসের কাছে গেল, রিংটা দেখালো, বলল, একদিন আমি এই পুরো সত্যটা বের করেই ছাড়ব। তুমি যুদ্ধের সময় কি করেছিলে সেটা বেরিয়ে আসবে। কেসের মুখ সাদা হয়ে গেল। সে বুঝলো অতীত তাকে ধরে ফেলেছে। পরে ফ্রেজিয়ার মেরিলিয়ানকে ওয়াশিংটনের যুদ্ধ অপরাধ দপ্তরের নম্বর দিল, বলল, তোমার ক্লায়েন্টের কথা ওদেরকে জানাও। ফ্রেজিয়ার বাড়িতে ফিরে এলো। জ্যাকেটটি খুলে সে চেয়ারের ওপর রাখলো। পকেট থেকে কিছু যেন একটা মেঝেতে পড়ে গেল। উঠিয়ে দেখলো
একটা আসল হীরা। ডেলটন ব্যাংকের সামনে যখন তার সাথে ধাক্কা খেয়েছিল তখন চুপচাপ এটা তার পকেটে ঢুকিয়ে দিয়েছিল, একটা উপহার বা একটা ধন্যবাদ বা হয়তো একটা মেসেজ হিসাবে। কখনো কখনো অপরাধীরা পুলিশের চেয়েও অনেক বুদ্ধিমান হয়। ফ্রেজিয়ার হীরার দিকে তাকিয়ে হাসল। আর এখানেই মুভির গল্পটি শেষ হয়।